নভেম্বর 1919 স্লেজিয়ানের এক স্যানিটেরিয়ামে চিকিৎসা নিচ্ছেন টিউবারকিউলোসিস আক্রান্ত এক রোগী। পৃথিবীতে যে রোগীর মেয়াদ আর মাত্র 4 বছর। এমনিতেই শারীরিকভাবে তিনি ভীষণ অসুস্থ। সম্প্রতি দ্বিতীয় প্রেমিকার সাথে সম্পর্ক ছেদ হয়ে মানসিকভাবেও তিনি আছেন টালমাটাল এক ঘোরে। খুব বিপর্যস্ত সময় কাটছিল। এরকমই একদিন মানুষটি বসে আছেন জানলার পাশে। সন্ধ্যা নেমেছে, বাইরে বইছে কেমন এক বিষণ্ণ বাতাস। হঠাৎ কি মনে হলো তার, হাতে তুলে নিলেন কাগজ আর কলম, লিখতে শুরু করলেন চিঠি। যেই চিঠিটা শুরুটা এরকম: প্রিয় বাবা, কিছুদিন আগে তুমি জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে এত ভয় পাই কেন। এই প্রশ্নের উত্তর চট করে আমি দিতে পারিনি। খানিকটা তোমার ভয়ে, খানিকটা এই কারণে যে এই ভয়ের গণ্ডি এত বড়, উত্তর দিয়ে তা আমি বোঝাতে পারবো না। এই চিঠিতে আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, তবে এও বলে রাখি উত্তরটি ঠিকঠাক হবে না, কারণ লিখতে বসেও আমার যাপিত ভয় কলমের গতি থামিয়ে দিচ্ছে ক্রমশ। আর ভয়ের পরিধিও এতই বড় যে পুরোটুকু লিখতে পারাটাও আমার জন্য যথেষ্ট কঠিন একটা কাজ। লিখতে লিখতে এই মানুষটি খেয়াল করলেন চিঠি বড় হয়ে যাচ্ছে। হোক, তবুও তিনি লিখে গেলেন, যেন বাবার মুখোমুখি দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করার এই তার শেষ সুযোগ। একসময় বাবাকে লেখা চিঠির অক্ষর ফুরল। চিঠি লেখা শেষ, কিন্তু চিঠিটা বাবাকে সরাসরি পাঠানোর সাহস তার হলো না। সেই চিঠির 2টি কপি বানিয়ে 1 কপি পাঠিয়ে দিলেন মাকে, বলে দিলেন মা যাতে চিঠিটা বাবার কাছে পৌঁছে দেয়। কিন্তু বিভিন্ন ঘটনায় তার মা সেই চিঠি বাবার কাছে পাঠাতে পারেননি। আরেকটি চিঠি তার আরও অনেক লেখাপত্রের সাথে নিজের একমাত্র বন্ধুর কাছে পাঠিয়ে দেন মানুষটি। বন্ধুকে অনুরোধ করেন যেন সে সমস্ত লেখা চিঠিপত্র পুড়িয়ে ফেলে। কিন্তু তার বন্ধু পড়তে শুরু করেন সব লেখা। একটা ঘোরের মধ্যেই লেখাগুলো না পুড়িয়ে ছাপানোর ব্যবস্থা নেন তিনি, এবং ছাপানোয় বদলে যায় প্রেক্ষাপট। নিজের লেখা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে থাকা মানুষটি মৃত্যুর পরে রাতারাতি হয়ে যান জনপ্রিয় লেখক, হন আলোচিত, সমালোচিত। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যার কথা বলছি, সেই মানুষটির নাম ফ্রান্স কাফকা। মাত্র 40 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাওয়া যে লেখককে বলা হয় সাহিত্যে আধুনিকতাবাদের প্রবর্তক। অথচ খুব বেশি কিছু কি লিখেছেন তিনি? 3টি অসম্পূর্ণ উপন্যাস, কিছু ছোট গল্প, কিছু চিঠি ও দিনপঞ্জি। লিখেছেন তো মাত্র এইটুকুই, অথচ তাও কাফকা হয়ে উঠেছেন আধুনিক সাহিত্যের প্যারামিটার। এখনও পর্যন্ত যতজন মানুষ সাহিত্যে নোবেল পেয়েছেন তাদের 1/3 তাদের লেখায় কাফকার প্রভাবের কথা সরাসরি স্বীকার করেছেন। শেক্সপিয়ারের পর আর কোনো লেখককে নিয়ে এত লেখালেখি হয়নি যতটা হয়েছে কাফকাকে নিয়ে, এবং এতটাই দাপট কাফকার গত 90 দশকের মধ্যভাগের আগেই তাকে নিয়ে লেখা হয়ে গেছে 10,000-এরও ওপর গবেষণা গ্রন্থ। নিজের লেখায় তিনি এলিয়েনেশন, এক্সিস্টেন্সিয়াল এংজাইটি, গিল্ট এবং অ্যাবসার্ডিটির মতো বিষয় এনেছেন বারবার। তার লেখার কমপ্লেক্সিটি বোঝার জন্য কাফকাস্ক শব্দেরও হয়েছে উৎপত্তি। এগুলোতে আসছে একটু পরে। প্রশ্ন আসে, পৃথিবীকে উল্টে পাল্টে দেয়া এই মানুষটি কেন ছিলেন অস্তিত্ব সংকটে? কেন নিজের মৃত্যুর আগে তিনি পুড়িয়ে দিতে চেয়েছিলেন তার সব লেখা? কাফকার সব লেখায় কি আসলেই পরাবাস্তব? কেন কাফকা মৃত্যুর 100 বছর পরে এসেও এখনও প্রাসঙ্গিক? অনেকটা জীবনানন্দ দাশের মতোই কাফকাও নিজের লেখালেখি নিয়ে সারা জীবন কাটিয়েছেন দোটানায়। জীবনানন্দ দাশ যেমন তার একটা গল্প বা উপন্যাস প্রকাশ করেননি জীবদ্দশায়, লুকিয়ে রেখেছিলেন কালো ট্রাঙ্কে, তেমনটা দেখি কাফকার ক্ষেত্রেও। যিনি এক আর্টপৌরে ড্রয়ারে লুকিয়ে রেখেছিলেন তার অধিকাংশ লেখা। নিজের লেখা নিয়ে তার ছিল সংশয়। অনেক লেখা তিনি সম্পূর্ণও করেননি, রেখেছেন অসম্পূর্ণ। তেমনই এক অসম্পূর্ণ লেখার নাম দ্য ট্রায়াল। কাফকাকে নিয়ে কথা বললে স্বয়ংক্রিয়ভাবেই যে বইগুলোর নাম চলে আসে, প্রথমেই তার মধ্যে এটা অন্যতম। যে উপন্যাসের প্রোটাগনিস্ট জোসেফ কে,
নিরীহ যে ব্যাংকার এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার কাছে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যদিও জোসেফ জানে না তার অপরাধ কি, শুধু জানে তাকে গ্রেফতার করা হয়েছে। মজার বিষয় হলো, গ্রেফতার করলেও তাকে কোথায় নিয়ে যাওয়া হয় না। তাকে বলা হয় সে নিজের মতোই স্বাভাবিকভাবে থাকতে পারবে, কিন্তু সাথে বলা হয় খুব তাড়াতাড়ি তার ট্রায়াল শুরু হবে। কিসের ট্রায়াল, কবে সেটা শুরু হবে তাকে কিচ্ছু জানানো হয় না। একটা ঘোলাটে পরিস্থিতির মাঝ দিয়ে যায় সে। একসময় আস্তে আস্তে ট্রায়াল শব্দটা তার মাথার ভেতর জগদ্দল পাথরের মতো চেপে বসতে থাকে এবং পরিস্থিতি এতটাই বাজে হয়, একসময় এসে তার সামনে রাস্তা খোলা থাকে একটাই, উন্মাদ হয়ে যাওয়া। যে চাকরিটা সে করছিল সেখানে বেশ ভালোই করছিল জোসেফ, কিন্তু ট্রায়াল নামের অদ্ভুত মানসিক চাপে এই চাকরিটাও খুইয়ে ফেলার উপক্রম হয় তার। কাফকার দ্য ট্রায়াল ডিল করে বেশ কিছু বিষয় নিয়ে। সেসব নিয়ে বলার আগে প্রথমেই একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, অস্বীকার কি করতে পারবেন আমরা নিজেরাও এই উপন্যাসের প্রোটাগনিস্ট জোসেফের মতো না? এই যে আমাদের জীবন, এই জীবনের টানাপোড়েন তো আর হুট করেই আসে। যেমন করে দুজন পুলিশ এসেছিল জোসেফকে গ্রেফতার করতে, এবং ঠিক এই বিষয়ের সাথেই আমরা মিল খুঁজে পাই এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে, যাকে সোজা সাপটা বললে বলা হয় অস্তিত্ব সংকট। প্রাচীন রোমের স্টোইক ফিলসফার সেনকা যেমন বলেছিলেন, উই সাফার মোর ইন ইম্যাজিনেশন দ্যান ইন রিয়ালিটি। তেমনটাই হয় জোসেফের ক্ষেত্রে। ট্রায়াল নিয়ে ভাবতে ভাবতে সে নিজেকেই করতে থাকে নির্যাতন, পড়তে থাকে অস্তিত্বের সংকটে। এই প্রসঙ্গে ফরাসি লেখক আলবেয়ার কামু তার মিথ অফ সিসিফাসে লিখেছিলেন, জীবনের মানে খোঁজার চেয়ে বরং প্রশ্ন না করে এগিয়ে যাওয়া ভালো। চারপাশে যা ঘটছে তার কোনো অর্থ নেই, নেই কোনো কারণ, তাই যা হচ্ছে সব মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। যেটা পারেননি জোসেফ। যদি ট্রায়ালকে সে একটু সহজভাবে নিত, এত ওভারথিঙ্ক না করত, তাহলে হয়তো জীবনটা আরেকটু অন্যরকম হতে পারত তার। কিন্তু দিন শেষে সেটা হয়নি। ফরাসি দার্শনিক জঁ পল সার্ত্র একবার বলেছিলেন, দ্য গেইজ অব আদার্স। সোজা ভাষায় বললে এমন একটা অবস্থা যেখানে মানুষ মনে করে আশেপাশের মানুষ তাকে নজরদারির মধ্যে রাখছে, তাকে জাজ করছে। ফরাসি ইতিহাসবিদ মিশেল ফোকাল্ট বিষয়টি আরেকটু বিশদ বর্ণনা করে বলেন, আমাদের সমাজ কাঠামো আমাদেরকে যেভাবে নজরদারির মধ্যে রাখে সেটাই মূলত দ্য গেইজ অব আদার্স। এই কনসেপ্টের সাথেও ডিল করতে হয় গল্পের প্রোটাগনিস্ট জোসেফকে। ট্রায়ালের চৌহদ্দিতে থেকে তাকে প্রতিনিয়তই দেখতে হয় মানুষের বিদ্রূপ, ভ্রুক্ষেপ আর জাজমেন্ট। তার সব ব্যক্তিগত বিষয় আচমকা চলে আসে মানুষের চর্চায়, রূপান্তরিত হয় তামাশায়। এখান থেকেই জন্ম নেয় আরেকটা প্রশ্ন, জন্মের পর মুহূর্ত থেকেই আশেপাশের সবার বিচিত্র সব জাজমেন্টের সাথে ডিল করার এই যে অস্বস্তিকর পরিস্থিতি, এই পরিস্থিতি কি আমরাও এড়াতে পেরেছি? লোকে কি বলবে ভাবতে ভাবতে আমরাও কি একটা ট্রায়ালের মধ্যে পড়ে যাইনি? গেম অফ থ্রোনসের টিরিয়ন ল্যানিস্টারের ভাষায়, আই হ্যাভ বিন অন ট্রায়াল ফর মাই এন্টায়ার লাইফ। দ্য ট্রায়াল আরেকটা প্রসঙ্গ টেনে আনে সামনে, যার নাম হেল্পলেসনেস। পৃথিবীর কোনো কিছুই যে আমাদের কন্ট্রোলে নেই, সেটার প্রতিক্রিয়ার জন্ম নেয়া অনুভূতির নামই হেল্পলেসনেস। এই উপন্যাসে জোসেফকে দেখি ট্রায়ালের জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকতে। এই ট্রায়াল কবে শুরু হবে বা আদৌ শুরু হবে কিনা তার উপর জোসেফের কোনো হাত নেই। সে শুধুমাত্র জীবন নিয়ে আক্ষেপই করতে পারে, হতাশ হতে পারে। আবার এসব করলেও তার চারপাশের কোনো কিছু যে পাল্টাবে না সত্যি সেটাও। এই বিষয়টা কি মিলে যায় আমাদের জীবনের সাথেও? এই যে আমাদের জীবন, আমাদের জীবনে যা ঘটে তার কতটুকু আমাদের নিয়ন্ত্রণে? এই বিষয়েই সার্ত্রে লিখেছিলেন, যেহেতু আমাদের কন্ট্রোলে কিছু নেই, তাই যা হচ্ছে তা মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই একমাত্র কর্তব্য। অর্থাৎ সেই প্রবাদটার মতো, when life gives you lemons makes lemonade। কিন্তু জীবন যেমন
তেমনই মেনে নেওয়ার বিষয়টি কি সবার জন্যই এত সহজ? যদি তাই হবে তাহলে ফ্রান্স কাফকা কেন জীবনভর যা হতে চেয়েছেন আর যা হয়েছেন তার মাঝামাঝি এক নো ম্যানস ল্যান্ডে থেকে করে গিয়েছেন আক্ষেপ? এখানে আনা যেতে পারে কাফকার বিখ্যাত দ্য মেটামরফোসিসের কথা। এই বইকে উপন্যাস না বলে কাফকার জীবনের একটা অংশ বলা ভালো। কিভাবে? চলুন দেখি। বাবার সাথে নিজের রিলেশনশিপকে কাফকা দেখতেন একটা ট্রায়ালের মতো, যেখানে আবেগ কম, নিয়মনীতির আস্ফলনটাই বেশি। বাবাকে সে বাবা হিসেবে না দেখে দেখত একজন শাসক হিসেবে, যে কারণে বাবার সাথে কাফকার হতো না মুখোমুখি কথা। কর্তৃত্ববাদী বাবার সামনে আত্মবিশ্বাসের অভাবে ভোগা ছেলেটি তাই কোনোদিনই দাঁড়ানো হয়নি মাথা উঁচু করে। কাফকার বাবা হারমান কাফকা যেখানে খুব ছোট জায়গা থেকে উঠে এসে কায় ক্লেশে খেটে প্রভাব প্রতিপত্তির মালিক হয়েছেন, তিনি চেয়েছিলেন তার ছেলেও তেমনটাই হবে। কিন্তু ছেলের চাওয়াটা তো ছিল ভিন্ন। দুবলা পাতলা মুখ চাপা ছেলেটি চেয়েছে শুধু লিখতে। বাবা তার উপর ক্রোধ দেখাচ্ছে, ছেলে প্রতিবাদ জানাচ্ছে লিখে। লেখালেখির ভূত মাথা থেকে নামানোর জন্য বাবা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে আইন পড়তে। ছেলে অন্যান্য বাধ্য ছেলের মতো আইন পড়ে এসে চাকরি জুটিয়ে সেই চাকরির ফাঁকে ফাঁকে লিখে ফেলছে দ্য ক্যাসল, দ্য ট্রায়াল, দ্য মেটামরফোসিস কিংবা আমেরিকার মতো উপন্যাস। কি ভাবছেন নিছকই উপন্যাস এসব? না, এগুলো বাবার বিরুদ্ধে সমাজকে এক হাত নিয়ে কিংবা নিজের অস্তিত্ব সংকট নিয়ে তীক্ষ্ণ সব বয়ান। আর এখানেই আসে দ্য মেটামরফোসিসের প্রসঙ্গ। যে উপন্যাসের শুরুতে আমরা জানতে পারি খুব বিচ্ছিরি এক স্বপ্ন দেখার পর ঘুম থেকে জেগে উঠে নিরীহ সেলসম্যান গ্রেগর সামসা আবিষ্কার করেছেন তিনি আর মানুষ নেই, তিনি রূপান্তরিত হয়েছেন বিশাল এক পোকায়। পোকায় রূপান্তরিত হওয়ার প্রতিক্রিয়ায় তার সাথে পরিবারের সবাই করা শুরু করেছে রূঢ় আচরণ। বাবা, মা কিংবা ছোট বোন সবাই পাল্টে যাচ্ছে রাতারাতি। সামসা বুঝতে পারে তার এই পরিবর্তনকে মেনে নিতে পারছে না কেউই। এই পরিবর্তন এমনকি এতটাই অসহ্য, পরিবারের কেউ হয়তো যে কোনো সময় তাকে মেরে ফেলবে, এমনটাও ধারণা হতে থাকে সামসার। আর এভাবেই উপন্যাস এগোয় শেষের দিকে। দ্য মেটামরফোসিস প্রথমেই যে ইস্যু নিয়ে ডিল করে তার নাম দ্য ডেঞ্জার অফ ফিয়ার। এই টার্মের নামকরণ করেছেন সাইকো অ্যানালিসিসের জনক সিগমুন্ড ফ্রয়েড। তিনি বলেছিলেন, মানুষ যেসব বিষয়ের সাথে পরিচিত না সেসব বিষয়ের মুখোমুখি হলে সে ভয় পায়, যে ভয় পরবর্তীতে রূপান্তরিত হয় রাগে। সামসার ক্ষেত্রে যেমন বলা যায়, লাইফের এই আনফর্চুনেট ইভেন্টের আগেই সবাই তাকে বেশ ভালোবাসত। ভালো এক চাকরি ছিল তার, ঘরের আর্নিং মেম্বারও ছিলেন তিনি। কিন্তু যখনই সামসার শারীরিক অবয়ব পাল্টালো, ঘরের সবার ভালোবাসা রূপান্তরিত হলো ঘৃণায়। এই ট্রান্সফরমেশন হলো মূলত ভয়ের কারণে। সামসা যতই তার পরিবারের সাথে কানেক্ট হতে চাইল, ততই তার পরিবার আক্রমণ করলো তাকে, মানসিকভাবে, শারীরিকভাবে, যা আস্তে আস্তে এগুলো ভয়ঙ্কর এক পরিণতির দিকেও। And a man provides, and he does it even when he is not appreciated or respected or even loved. He simply bears up and he does it because he is a man. বিখ্যাত টিভি সিরিজ ব্রেকিং ব্যাডের গাস ফ্রিংয়ের মুখের কথা শুনেছি আমরা সবাই। কথাটার প্রমাণ আরেকবার পাই সামসার দিকে তাকিয়ে, যখন সামসা বুঝতে পারে পরিবারের কেউ তাকে অ্যাপ্রিসিয়েট করছে না, ভালোবাসছে না, ঘৃণা করছে, তখনও সে পরিবারের জন্য কিছু করার চেষ্টা করে। এই চেষ্টা করতে গিয়ে সে একদিন মুখোমুখি হয় তার বাবার। সামসার বাবা ভয় পেয়ে এই বিকট চেহারার পোকার দিকে আপেল ছুঁড়ে মারেন এবং এই আপেলের আঘাতেই মারা যান সামসা। এখানে একটা বিষয় স্পষ্ট, চাইলে কাফকা অন্য কাউকে দিয়েও এই হত্যার কাজটা করাতে পারতেন, কিন্তু এখানে তিনি নিয়ে এলেন সামসার বাবাকে। কেন? খানিকটা কি নিজের বাবাকে মনে করে এই অংশ লিখেছিলেন তিনি, যে বাবা ছেলেকে চেয়েছেন নিজের মতো করে বানাতে এবং যখনই তা পারেননি ছেলেকে করেছেন বাজেভাবে আক্রমণ। ঠিক এখান থেকেই এবার আসি আরেক প্রসঙ্গে, দ্য কনসেপ্ট অফ শেম। তবে সেটা নিয়ে কথা বলার আগে ইউটিলিটেরিয়ানিজমের কথা বলা দরকার। অষ্টাদশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ দার্শনিক জেরেমি বেনথাম ছিলেন এই ইউটিলিটেরিয়ানিজম মতবাদের স্রষ্টা। এই মতবাদের মূল কথা হচ্ছে, একটা কাজ ততক্ষণ পর্যন্ত ঠিক
যতক্ষণ পর্যন্ত এটা অনেক মানুষকে সুবিধা দিচ্ছে, তাদেরকে খুশি রাখছে। এই কনসেপ্টের অধীনেই আমরা দেখি দ্য কনসেপ্ট অফ শেমকে, যে কনসেপ্টের মূল কাজ একটাই, সোশ্যাল অর্ডার আর নর্ম ঠিক রাখা। ধরা যাক একটা সোসাইটি যেখানে রঙিন জামা কাপড় পরাটাই নর্ম, আপনি সেখানে সাদা কাপড় পরলেন, আপনাকে পাবলিকলি শেম করা হবে। সোজা ভাষায় বললে, অর্থোডক্স থটের বাইরে আপনি যাই করতে যাবেন আপনাকে কনসেপ্ট অফ শেম দিয়ে আটকানোর চেষ্টা করা হবে। সে প্রসঙ্গেই নিৎসে বলেছিলেন, সোশ্যাল অব্লিগেশনের কারণে গ্রেট পার্সনরা গ্রেট হতে পারে না, তাদেরকে টিপিক্যাল হয়ে লাইফ লিড করতে হয়। যেমনটা দেখি মেটামরফোসিসে সামসার ক্ষেত্রেও। বিশাল পোকায় রূপান্তরিত হয়ে প্রচলিত সমাজে যখনই সে অচ্ছুত হয়ে পড়ল, তাকে কনসেপ্ট অফ শেমের মাধ্যমে পিষে ফেলার চেষ্টা করা হলো, যেমনটা করা হয়েছিল কাফকার ক্ষেত্রেও। সে হতে চেয়েছে লেখক, কিন্তু জুটেছে বিদ্রূপ। এমনটা হয়েছে আপনার আমার সাথেও, সময় সময়, বহুবার। দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল, আমেরিকা কিংবা আ কান্ট্রি ডক্টর, ফ্রান্স কাফকা যেভাবে চরিত্র আর পরিস্থিতির মধ্য দিয়ে সামনে নিয়ে আসতেন জীবনের দুর্বোধ্যতা, এই প্যাটার্ন পরবর্তীতে অনুসরণ করেছেন অনেক লেখক। যে প্রসঙ্গে খুব দারুণ একটা উদাহরণ হারুকি মুরাকামির কাফকা অন দ্য শোর। কাফকা অন দ্য শোরের কেন্দ্রীয় চরিত্র কাফকা তামুরা যেমন অ্যাবসার্ডিটি অফ লাইফের সাথে ডিল করেছে কনসেপ্ট অফ শেম কিংবা সোশ্যাল কমপ্লেক্সিটির সাথেও। ফেট বনাম ফ্রি উইলের যে ক্ল্যাশ, এটা নিয়েও ডিল করেছে এই উপন্যাস। তামুরার সাথে তার বাবার যে সম্পর্কজনিত দূরত্ব, তেমনটা আমরা দেখেছি কাফকার অনেক উপন্যাসই। আবার আলবেয়ার কামুর এক্সিস্টেন্সিয়াল এবং অ্যাবসার্ড থিম, সাত্রের ওয়ার্ল্ড ভিউ, হোর্হে লুইস বোর্হেসের সাররিয়ালিজম অনেকটুকুই ইন্সপায়ার্ড কাফকা থেকে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার ম্যাজিক রিয়েলিজমের পেছনে ইন্সপিরেশন হিসেবে তো অকপটে স্বীকার করতেন দ্য মেটামরফোসিসের অবদান। অর্থাৎ স্পষ্ট এটাই, সাহিত্য, দর্শন কিংবা জীবন ঘনিষ্ঠ জটিলতা যাই বলা হোক, কাফকার বলয়কে উপেক্ষা করার সাধ্য কাউরই ছিল না। কাফকা একবার লিখেছিলেন, আমার মনে হয় সেই সব বই আমাদের পড়া উচিত যে আমাদের ভেতর ক্ষত সৃষ্টি করে কিংবা আমাদের ধাক্কা দেয়। যে বই পড়ছি সেই বই মাথার পেছনে দুম করে বাড়ি দিয়ে যদি নাই জাগিয়ে দেয়, তাহলে সেই বই আমরা কেন পড়ি? খুশি হওয়ার জন্য? হ্যাঁ ঈশ্বর, যদি আমাদের কোনো বই না থাকতো তাহলেই আমরা বোধহয় সবচেয়ে খুশি হতাম। কাফকার বইগুলো মূলত এমনই, নিজের সময়, পৃথিবী, মানুষ নিয়ে এতটাই স্পষ্ট ধারণা রাখতেন তিনি, তার লেখার স্টাইলের নামই হয়ে যায় কাফকায়েস্ক। আর কাফকায়েস্ক হয়ে যায় এমন এক সংজ্ঞা যেখানেই পরাবাস্তবতা, দুঃস্বপ্ন, দুর্যোগ, নির্যাতন, অস্পষ্টতা, জটিলতা, অসহায়তার অস্তিত্ব সংকট, সেখানেই উচ্চারিত হতে থাকে বিশেষ এই শব্দ, বারবার, বহুবার। কাফকা তার দিনপঞ্জিতে একবার লিখেছিলেন, ভয়ঙ্কর এক পৃথিবী মাথার মধ্যে নিয়ে আমি এগিয়ে চলেছি। আমার নিজের ভেতরে ওগুলো ধরে রাখার চেয়ে হাজার গুণ ভালো হয় মাথা ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে ফেলা। আসলে এই জন্যই আমার এই পৃথিবীতে আসা। কাফকা সেই কাজই করে গিয়েছেন পৃথিবীর নাতিদীর্ঘ এই সময়টুকুতে। অনেকে তার লেখা দুর্বোধ্য বলেছে, কেউ কেউ বলেছে অর্থহীন, কিন্তু যত সময় গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে কাফকা যা বলেছে তা অর্থহীন কিংবা অবাস্তব তো নয়, বরং প্রচণ্ড বাস্তব। একটা উদাহরণ দিই, 1956 সালের কথা। সোভিয়েতরা গুড়িয়ে শেষ করে দিয়েছে হাঙ্গেরির প্রতিরোধ আন্দোলন। বুদাপেস্টে গ্রেফতার করা হয়েছে বিখ্যাত দার্শনিক গের্গ লুকাচকে। এরপর তাকে বন্দি করে নিয়ে আসা হয়েছে এক রোমানিয়ান দুর্গে, কিন্তু তাকে জানানো হচ্ছে না তার অপরাধ কি, অথচ বলা হচ্ছে আপনার আইনি অধিকারের সবটাই আছে। মানে দাঁড়াচ্ছে কোনো কিছু না জানিয়ে লোকটাকে অন্তহীন এক অপেক্ষায় রেখে দেওয়ার জন্যই হচ্ছে যাপিত আয়োজন। কাফকার কোনো বইয়ের কথা কি মনে পড়ছে আপনার? যদি মনে পড়ে তাহলে ধরতে পারবেন এই কথার প্রতিক্রিয়ায় লুকাচের বলা এই কথার তাৎপর্য। তার মানে কাফকা তো আসলে বাস্তববাদী ছিলেন। এই যে পৃথিবীতে কোনো কিছুরই জাস্টিফিকেশন নেই, সবাই যা খুশি যেমন খুশি করে পার করছে, এখানের দিনলিপি যে গোলকে নেই কোনো চৌহদ্দির 7-17, সেই গ্রহের নাগরিক হওয়ার কারণেই কি কাফকা অস্ফুট স্বরে বারবার বলে যান, আমি তীব্রভাবে আত্মস্থ করে নিয়েছি আমার কালের নেতিবাচক বিষয়গুলো। এমন এক কালে আমি বাস করছি যার বিরুদ্ধে লড়াইয়ে আমার কোনো আইনি অধিকার নেই, তবে কালটার প্রতিনিধিত্ব করার অধিকার আমার আছে। কাফকার এই কাল কি এখনও চলছে? যদি নাই চলে তাহলে কাফকা কেন প্রাসঙ্গিক হয়ে বারবার ফিরে আসে আমাদের মাঝে আর চাপার সুরে আক্ষেপ করে, আই এম এ কেজ,
in search of a bird.